আচ্ছা, আসেন। আজকে আমরা হচ্ছে অর্গানাইজড ক্রাইমটা এই উইকে দেখার কথা ছিল। অর্গানাইজড ক্রাইম দেখব। সো অর্গানাইজড ক্রাইমটা কি জিনিস? অর্গানাইজড ক্রাইমটা হয়তো আপনারা নাম শুনলেই বুঝতে পারতেছেন যে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা অর্গানাইজড ওয়েতে যে অফেন্সগুলো করা হয় সেই অফেন্সগুলাতেকেই মেইনলি অর্গানাইজড ক্রাইম বলা হয়। এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম, মানে ক্রাইম তো আমরা করছি, যে বিভিন্ন ধরনের ক্রাইম কি জিনিস হয়, কিভাবে হয়, কি জন্য হয়, এই জিনিসগুলো তো আমরা পড়ছি। সো এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্রাইম ঘটানোর একটা সিস্টেম, অর্গানাইজড ক্রাইমটা। এই ওয়েতেও বিভিন্ন ধরনের ক্রাইম হতে পারে অর্গানাইজড ওয়েতে, বা কোনো একটা অর্গানাইজেশনের দ্বারা কোনো একটা ক্রাইম করতে পারে। যখন এই টাইপের কোনো একটা কিছু হয় তখনই ওই ক্রাইমগুলোকে অর্গানাইজড ক্রাইম বলে। সেটা কেমন? হয়তো বা কোনো একটা অর্গানাইজেশন করতেছে ক্রাইমটা, সেটা কেমন? যেমন ধরেন এই আইএসআই করে, বা কোনো একটা গ্রুপ করলো, ঠিক আছে? এই ক্রাইম গুলাকেও অর্গানাইজড ক্রাইম বলা হয়। সেটা কেমন? অর্গানাইজড ক্রাইমের ডেফিনেশনটা আমরা যখন দেখব, অর্গানাইজড ক্রাইম বলতে বোঝাচ্ছে যে আহ, এক বা একাধিক একাধিক লোক, বা দুই বা ততোধিক, বা 5 জন 10 জন হতে পারে, বা আরো বেশি সংখ্যক লোক একত্রিত হয়ে এক একজন এক একটা ধরনের কাজ ফুলফিল করার মাধ্যমে যখন কোনো একটা ক্রাইম করতেছে, তখনই ওই ক্রাইম গুলোকে অর্গানাইজড ক্রাইম বলা হয়। যে অর্গানাইজড ক্রাইমের ব্যাপারটা কিরকম, যে অর্গানাইজেশনে যেমন থাকে, যে একটা অর্গানাইজেশনে বিভিন্ন লোকজন থাকে, এক একজন লোকজনের পারপাস এক একটা থাকে, এক একটা লোকজন এক এক ধরনের কাজ করে থাকে। সো এবং বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে কিন্তু একটা অর্গানাইজেশনের যে উদ্দেশ্য থাকে সেটা ফুলফিল হয়। তো ক্রাইমের ক্ষেত্রেও যখন একাধিক লোক মিলিত হয়ে বিভিন্ন কাজ করে বিভিন্ন উদ্দেশ্য ফুলফিলমেন্টের মাধ্যমে যখন কোনো ক্রাইম করে, সেই ক্রাইম গুলোকে অর্গানাইজড ক্রাইম বলা হয়। ঠিক আছে? তো হতে পারে যে কোনো একটা অর্গানাইজেশন, এই যে আইএসআই বা অন্য কোনো একটা গ্রুপ, তারা এই ধরনের ক্রাইম করলো, বা দেখা গেল যে আপনারা 5 জন বা 10 জন মিলে ডিসিশন নিলেন যে কোনো একটা ক্রাইম করবেন, এবং আপনারা সেটা নিয়ে প্ল্যান করলেন, লং টার্মের একটা প্ল্যান, বা সেখানে এক বা একাধিক জন এক একজন এক একটা পারপাস সার্ভ করলেন। একজন ছুরি কিনে আনলেন, আরেকজন ছুরিতে ধার দিলেন, আরেকজন প্ল্যান করলেন কোন রাস্তা দিয়ে ঢুকবেন, বা কিভাবে গাড়িতে কাউকে কিডন্যাপ করে নিয়ে আসবেন। এই যে যে আপনারা বিভিন্ন জন বিভিন্ন ধরনের কাজ করতেছেন, এবং সবগুলো কাজ করার ফলে একজন লোককে খুন করলেন, বা হয়তো বা একজন লোককে আপনারা ইয়া করলেন, কি বলে, অ্যাবডাক্ট করে নিয়ে আসলেন। ঠিক আছে? এই যে যে ক্রাইম গুলো অর্গানাইজড ওয়েতে এক বা একাধিক লোক মিলিত হয়ে বিভিন্ন প্ল্যানের মাধ্যমে যে কাজগুলো করতেছেন, এই কাজগুলোকেই বা এই ধরনের অফেন্স যেগুলো হচ্ছে, এই অফেন্স গুলাকেই বলা হয়ে থাকে অর্গানাইজড ক্রাইম। বা এই যে যে ক্রাইম গুলো হচ্ছে এগুলোকে বলা হয়ে থাকে অর্গানাইজড ক্রাইম। এখন আচ্ছা, তো আমরা কেন অর্গানাইজড ক্রাইম করছি ক্রিমিনোলজিতে? অর্গানাইজড ক্রাইম করছি ক্রিমিনোলজিতে কারণ আপনারা গত কয়েক উইকে খেয়াল করবেন আমরা বিভিন্ন ধরনের ক্রাইম যে ঘটছে তার পিছনের পারপাসটা কি, এবং ওই ক্রাইমটা অ্যাকচুয়ালি কি জিনিস, এই জিনিস নিয়েই তো আমরা মূলত ক্রিমিনোলজিতে অ্যানালাইসিস করছি। সো বিভিন্ন ধরনের ক্রাইমের মধ্যে গতদিন যে আমরা হোয়াইট কলার ক্রাইম করলাম, যে হোয়াইট কলার ক্রাইমের মধ্যে কোন কোন ক্রাইম গুলো ইনক্লুডিং থাকে, এবং এই ক্রাইম গুলো কি, সেটা যেমন, এবং সেটা যেমন ঠিক আমরা ওইভাবে অর্গানাইজড ক্রাইমটাও পড়বো, যে অর্গানাইজড ক্রাইমটা কি জিনিস, কি জন্য অর্গানাইজড ক্রাইম হয়, বা মানে রিজনটা কি ধরনের রিজন থাকতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা পড়বো। সো অর্গানাইজড ওয়েতে, মানে অর্গানাইজড যে ক্রাইম গুলো আছে, সেই ক্রাইম গুলোকে মানে আমরা যখন লিগালি পড়ছি, সাপোজ ধরেন আপনারা যখন সিআরপিসি পড়েন, বা আপনারা যখন পেনাল কোড করেছেন, তার মধ্যে বিভিন্ন অফেন্স করছেন, বিভিন্ন ধরনের অফেন্স করছেন। ঠিক আছে? তো ওই প্রত্যেকটা অফেন্সই চাইলে এক বা একাধিক লোক মিলে করতে পারে। যখন এক বা একাধিক লোক মিলে কোনো অফেন্স গুলা করে, সেই অফেন্স গুলা কিন্তু তখনই অর্গানাইজড ওয়েতে করলেই সেটা অর্গানাইজড ক্রাইম হয়ে যায়। আচ্ছা, উম, তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেমন ধরেন যে অর্গানাইজড ক্রাইমের যে ব্যাপারটা, যখন
কি বলবো, যে সাপোজ ধরেন আপনি মার্ডারের আপনাদের পেনাল করে একটা উদাহরণ সবসময় ব্যবহার করে ওই এইডিং অ্যাবেডিং এর ব্যাপারে। সেটা হচ্ছে যে একজন বিষ কিনে নিয়ে আসলো, আরেকজন বিষ খাবারের মধ্যে মিশিয়ে দিল, আরেকজন খাবারটা খাইয়ে দিল, তিনজন মিলে আহ, একজন লোককে হত্যা করলো। এই সময়ও একটা অর্গানাইজড ক্রাইম হয়েছে লেটলি। বাট এই অর্গানাইজড ক্রাইম গুলোর থেকে বিশাল বড় আকারে যে অর্গানাইজড ক্রাইম গুলো, সেই অর্গানাইজড ক্রাইম গুলোকে বেশি ফোকাস করা হয় আদার দেন এই ছোট ছোট ক্রাইম গুলোকে। কেন? এই যে যে হত্যা করা হলো এটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম, কিন্তু এখানে মাত্র তিনজন ব্যক্তির ইনভলভমেন্ট আছে, বা চারজন ব্যক্তির ইনভলভমেন্ট আছে, বা পাঁচজন ব্যক্তির ইনভলভমেন্ট আছে। কিন্তু আপনি চিন্তা করেন একটা ড্রাগ ডিলিং এর ব্যবসায়, বা ধরেন আর্মস এর ইলিগাল ব্যবসা, বা ধরেন ইলিগাল গাড়ি ইসের ব্যবসায়, গাড়ি সেলের ব্যবসায়, বা বাইক সেলের ব্যবসায়, ঠিক আছে? এই ধরনের ব্যাপারে একটা অফেন্স যে ইলিগালি আপনি কোনো একটা জায়গা থেকে গাড়ি গাড়ি অন্য আরেকজনের গাড়ি চুরি করে নিয়ে আসছেন, চুরি করে আপনি নিয়ে আসছেন, এক বা একাধিক ব্যক্তি লাগতেছে আপনার সেই গাড়িটা আনতে, সেই ব্যক্তিগুলোও আপনার ক্রাইমের মধ্যে ইনভলভ হচ্ছে। চুরি করে নিয়ে আসার পরে সেই গাড়ির পুরো পেইন্টিং চেঞ্জ করে ফেলছেন, ডেকোরেশন চেঞ্জ করে ফেলছেন, তখন এক বা একাধিক লোক ইনভলভ হচ্ছে। সেখান থেকে আপনি আবার সেই গাড়িটাকে অন্য কোথাও অন্য কোনো কারো কাছে সেল করছেন, হয়তো বা ভুল মানে কি বলবো ফলস ডকুমেন্ট দিয়ে সেল করছেন। সো দেখা যাচ্ছে যে হিউজ অ্যামাউন্টের একটা লোকজন এর মধ্যে ইনভলভ থাকতেছে। তো হিউজ অ্যামাউন্টের লোকজন এই যে যে ইনভলভ থাকতেছে, এই ধরনের ক্রাইম গুলোকে মেইনলি অর্গানাইজ ক্রাইম বলা হয়। সব ক্রাইমের মধ্যেই কম বেশি অর্গানাইজ ক্রাইমের ব্যাপারটা আছে, কিন্তু মেইনলি রেফার করা হয় এই ধরনের বড় বড় ক্রাইম গুলো যখন ঘটানো হয়, বা ড্রাগ ডিলিং এর বিজনেসে কি হচ্ছে, একজন সে চোরাই পথে বাইরে থেকে সিঙ্গাপুর থেকে বা থাইল্যান্ড থেকে সে ইয়াবা আনতেছে, আনার পথে সে রাস্তায় অন্য কাউকে দিয়ে সে পাঠাচ্ছে বর্ডারের কাছে, বর্ডারে এক বা একাধিক হয়তো বা সেনাবাহিনীর লোকজন এর মধ্যে ইনভলভ আছে, তারা আপনার এই পাশে পাস করতেছে, তখন আবার দেখা যাচ্ছে যে একজন বা দুইজন লোক আছে, তার মধ্যে দেখা যাচ্ছে একজন হেড আছে, বাকি দুজন সহায়তাকারী আছে, তারা আবার সেটাকে ঢাকাতে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাচ্ছে, ঠিক আছে? ঢাকাতে আসার পরে তাদের আবার দেখা যাচ্ছে ছোট 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 ডিস্ট্রিবিউটর আছে, 10 জন 20 জন 25 জন ডিস্ট্রিবিউটর আছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন শহরে, ঠিক আছে? তো এর মানে কি, এই যে যে ড্রাগ ডিলিং এর যে বিজনেসটা পুরাপুরি ইলিগাল ওয়েতে ড্রাগটা যে আনা হচ্ছে, এর মধ্যে হিউজ একটা জনসংখ্যা ইনভলভ থাকছে। তো এই যে যে হিউজ অ্যামাউন্টে যে জনসংখ্যা ইনভলভ হবার পরে যে অর্গানাইজ ক্রাইম গুলো হচ্ছে, মূলত অর্গানাইজ ক্রাইম বলতে এগুলোকেই রেফার করা হয়। যদিও আপনার সব ক্রাইমই ইন সাম সর্ট অফ ইন সাম এক্সটেন্ট তারা অর্গানাইজ, যেমন বললাম যে এই যে খুনের ব্যাপারটা হতে পারে, বা চুরির ব্যাপারটা হতে পারে, বা ডাকাতিও হতে পারে, যে 5 জনের বেশি লোকজন ছাড়া তো ডাকাতি হচ্ছে না, সে কি করতেছে, 5 জন লোককে সে যখন জড়ো করতেছে, প্ল্যান করতেছে ডাকাতি করার, কাউকে দিয়ে ইনফরমেশন গ্যাদার করতেছে, সে তখনও কিন্তু একটা অর্গানাইজ ক্রাইম হচ্ছে, বাট ওই অর্গানাইজ ক্রাইমটা একটু ছোট সাইজের, ঠিক আছে? সো ম্যাক্সিমাম অফেন্সই দেখা যাচ্ছে, বা ম্যাক্সিমাম ক্রাইমই দেখা যাচ্ছে যে অর্গানাইজ, বাট যেগুলোতে হিউজ সংখ্যক লোকজনের ইনভলভমেন্টটা বেশি থাকে, সেইটাকেই মেইন অর্গানাইজড ক্রাইম বা সিরিয়াস টাইপের অর্গানাইজড ক্রাইম হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা মানে এই যে ইন্ট্রোডাক্টরি পার্টটা, সেটাতে আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে মানে হিউজ অ্যামাউন্টের লোকজন যখন ইনভলভ থাকছে, সেই সময়ে অর্গানাইজড ক্রাইমটা একটু বেটার টাইপের। ছোটখাটো খুন করা, চুরি করা, তাতেও কিন্তু সেটাও কিন্তু সাম ডিগ্রি অর্গানাইজড ক্রাইম, বাট ড্রাগ ডিলিং বা আর্মসের বিজনেস, বা গাড়ি চুরির বিজনেস, বা বাইক চুরির বিজনেস, ঠিক আছে, যেগুলোতে জনসংখ্যা যত বেশি, সেই ধরনের অর্গানাইজ ক্রাইম গুলো তত বড় আকারের অর্গানাইজ ক্রাইম, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন আমরা ডেফিনেশন গুলা দেখি, যে অর্গানাইজড ক্রাইমের ডেফিনেশন গুলা কি বলতেছে। অর্গানাইজড ক্রাইম মূলত হচ্ছে আহ, কোন একটা ক্রিমিনাল অর্গানাইজেশন বা সাম people who are in a group, or who actually operates by criminals, মানে এক বা একাধিক একাধিক লোক যখন অনেক আহ, কি বলবো হিউজ অ্যামাউন্টের একটা লোক যখন অর্গানাইজড হয়ে এক একজন এক একটা কাজ করবে, একজন আর যিনি বস আছেন তার কথা সবাই মেনে চলবে,
এবং সেগুলো করার মাধ্যমে তারা যখন একটা অফেন্স করতেছে এবং ওই অফেন্সটার গেইনটা কি হচ্ছে, হয়তো বা গ্রেটার মনিটারি প্রফিট হচ্ছে, যে ড্রাগের ক্ষেত্রে যেটা হয়, যে এই যে থাইল্যান্ড থেকে ইয়াবা আসতেছে, সেই ইয়াবা গুলো থাইল্যান্ড থেকে ঢাকায় আপনার বাসা পর্যন্ত, আপনার কনজিউম করা পর্যন্ত, এই যে 100 বা 150 লোকের ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্টটা কি জন্য, হিউজ একটা অ্যামাউন্টের মানি পাওয়ার জন্য, তাই না? বা দেখা যাচ্ছে যে গাড়ি চুরির যে ব্যাপারটা বা টেরোরিজমের যে ব্যাপারগুলো থাকে, ঠিক আছে, যে আইএসআই যেটা করে, যে সে কি করতেছে, সে হয়তো বা বলতেছে যে সে আহ, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য সামথিং সামথিং, যাই হোক আমি অনলাইনে এই টপিকস গুলোতে যাইতে চাই না, যাই হোক আপনারা বুঝতে পারতেছেন। সো বিশাল অ্যামাউন্টের একটা প্রফিটের জন্য সে এই অফেন্স গুলা করতেছে, একটা গ্রুপ বা কিছু জনসংখ্যা যারা সবাই মিলিত হয়ে কাজ করতেছে। এবং এই টাইপের অফেন্স গুলা বা ক্রাইম গুলা এমন টাইপের ক্রাইম, যদি এই 100 বা 150 বা 50 জন বা যত অ্যামাউন্টের লোকজনই এক হয়ে এই ক্রাইমটা করুক না কোনো, এই অ্যামাউন্টের লোকজন যদি এক না হয়, তাহলে এই অফেন্স গুলা করা সম্ভব না, ঠিক আছে। এরকম টাইপের অফেন্স গুলাকে ওই অর্গানাইজড ক্রাইম বলা হয়। সেটা কিরকম, সাপোজ ধরেন এই যে আমি ইয়াবার ব্যাপারটা বললাম, যে ইয়াবাটা থাইল্যান্ড থেকে বাংলাদেশে ধানমন্ডিতে আপনার বাসা পর্যন্ত এসে আপনার কনজিউম করা পর্যন্ত যে স্টেজটা, থাইল্যান্ড থেকে তার উৎপাদন থেকে শুরু করে আপনার বাসায় এসে আপনার পেটে ঢোকা পর্যন্ত যে লং প্রসেসটা, এর মধ্যে এই যে লোকগুলা ইনভলভ হয়েছে, ঠিক আছে, যে লোকগুলা থাইল্যান্ডে ওটা তৈরি করছে ইয়াবাটা, তারপরে থাইল্যান্ড থেকে নিয়ে আসতেছে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, তারপরে সে বর্ডার পাস করতেছে, এক বা একাধিক বর্ডার পাস করতেছে, সেই বর্ডার পাসগুলা, এই যে বর্ডার পাসের সময় যে লোকজনগুলা, ট্রান্সপোর্টেশনের সময় যে লোকজনগুলা, এই লোকজনগুলা ছাড়া কিন্তু কোনোভাবেই এই ইলিগাল ড্রাগটা আপনার পেট পর্যন্ত পৌঁছাবে না। সো এই লোকগুলাকে অবশ্যই দরকার, নেসেসারি এই লোকগুলা যদি না থাকে, তাহলে এই যে ড্রাগ ডিলিং এর যে অফেন্সটা, সেই অফেন্সটাই হতো না। সো এর মানে যে ডিফারেন্ট অ্যামাউন্টের মানুষ, ডিফারেন্ট ক্যাটাগরির মানুষ, তারা মিলিত হয়ে একটা অফেন্স যখন করতেছে, এবং ওই প্রত্যেকটা পার্সন ইজ ইন কি বলবো মানে নেসেসারি ইনগ্রিডিয়েন্ট অফ দ্যাট ক্রাইম, বা কি বলবো, খুবই জরুরি উপাদান ওই ক্রাইমটা ঘটানোর জন্য, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, সেই সার্কামস্টেন্সেসেই একটা অর্গানাইজড ক্রাইম কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখবো কিছু ডেফিনেশন। কি ডেফিনেশন দেখেন, কাউন্সিল অফ ইউরোপ যেটা বলছে অ্যাবাউট দ্য অর্গানাইজড ক্রাইম, তারা বলছে যে the illegal activities carried out by structured groups of 3 or more persons existing for a prolonged period of time and having the aim of committing serious crime. So, concerted action by using intimidation, violation, corruption, or other mean in order to obtain directly or indirectly a financial or other material benefit. So, বলছে obviously আমরা crime, organized crime, so you have to carry out a crime. Crime means illegal work or prohibited work, তাই না? যেটা আমরা এর আগেও পড়ছি ক্লাসে, যে ক্রাইম মানে হচ্ছে ইলিগাল বা প্রহিবিটেড ওয়ার্ক, দ্যাট ইজ প্রহিবিটেড বাই ল। সো কি হচ্ছে প্রহিবিটেড বাই ল, এই কথাটা কেন বললাম, যেমন এই যে ড্রাগ ডিলিং এর যে ব্যাপারটা বলতেছি, যে আমাদের দেশে তো গাঁজা বা মদটা টোটালি পাবলিক প্লেসে টোটালি ইলিগাল, ঠিক আছে, বাইরে কিছু কিছু কান্ট্রিতে কিন্তু আছে, বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে আছে, যে কিছু অ্যামাউন্টের গাঁজা আপনি ক্যারি করতে পারেন, বা আপনি কি বলবো, কিছু অ্যালকোহল আপনি কনজিউম করতে পারেন, এগুলো লিগাল। সো ক্রাইম বলতে বোঝায় যে যেটা প্রহিবিটেড বাই ল অফ দ্য ল্যান্ড। সো আমাদের দেশে যেহেতু কিছু কিছু আমাদের দেশে যেহেতু এই জিনিসগুলো ওইভাবে লিগাল না, সেজন্য বলতেছি যে সো ইলিগাল কোন একটা অ্যাক্টিভিটিস আপনি করছেন, স্ট্রাকচার গ্রুপ অফ 3 or more person। স্ট্রাকচার গ্রুপটা কি, আপনার বস থাকতেছে, একজন থাকতেছে বস, বসের নিচে ম্যানেজার, বলে না যে এলাকার বড় গুন্ডা উনি, ওনার ডান হাত এ, বাম হাত এ, ওনার ডান হাতের আবার ডান হাত এ, বাম হাত এ, ওনার বাম হাতের আবার ডান হাতে, ডান হাত বি। তো ইটস এন স্ট্রাকচার, তাই না, উপর থেকে নিচ পর্যন্ত, যে একজন বস থাকতেছে, তার নিচে আরেকজন থাকতেছে, তার নিচে আবার একই লেভেলের একাধিক হয়তো বা থাকতেছে, বা একজন থাকতেছে। সো ইটস এন স্ট্রাকচার। সো এরকম একটা স্ট্রাকচার গ্রুপ থাকবে, যেখানে
মেইন প্ল্যানটা হয়। এবং এই যে যে স্ট্রাকচার গ্রুপটা, এলাকার বড় মস্তান যে বড় ভাই, তার ডান হাত বাম হাত কোনো একটা খুন করলো বা কোনো একটা কিছু করলো বা কি বললো ড্রাগ ডিলিংসটা করছে, তো তারা অনেক দিন ধরে করছে, তাই না? বা হয়তো বা কোনো একটা স্পেসিফিক অফেন্স করবে, স্পেসিফিক ওই অফেন্স যে কয়দিন তারা করার জন্য প্ল্যান করছে, ওই কয়দিন ধরে তো তারা একজন বস, একজন ম্যানেজার, একজন ডান হাত, একজন বাম হাত হিসেবে থাকতেছে, সেই কথাই বলতেছেন। and having the aim of committing serious crime, এবং একটা সিরিয়াস ক্রাইম হতে হবে, তো কনসার্টেড অ্যাকশন বাই ইউজিং, এবং এই সিরিয়াস ক্রাইমটা তারা কি করতেছে, ইন্টিমিডেশন, ভায়োলেন্স অথবা করাপশন অথবা অন্য কোনোভাবে, কোনো না কোনোভাবে, মানে অন্যের উপর ফোর্স প্রয়োগ করে অথবা মারধর করে অথবা করাপ্ট করে, ঠিক আছে, করতেছে, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি অথবা ফাইন্যান্সিয়াল অথবা অন্য কোনো ধরনের বেনিফিটের জন্য। সো মেইন কথা, একটা স্ট্রাকচার্ড গ্রুপের লোক থাকবে, যে উপরে বস, তারপর নিচে একজন, তার নিচে আরেকজন, এবং তারা একটা ইলিগাল অ্যাক্টিভিটিস ক্যারি করবে, এবং তাদের এই যে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা স্পেসিফিক টাইমের জন্য থাকবে, যে 10 দিন বা 5 দিন বা 1 দিন বা 2 দিন, স্পেসিফিক কিছু টাইমের জন্য থাকবে ওই অফেন্সটা ঘটার জন্য যখন দরকার তখন। এবং তারা ইন্টিমিডেশন, ভায়োলেন্স বা করাপশন, করাপ্ট, এবং তারা কি করতেছে, এই যে যে অফেন্সটা তারা করতেছে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, ফাইন্যান্সিয়াল অথবা অন্য কোনো বেনিফিটের জন্য। এটাই বলতেছে কাউন্সিল অফ ইউরোপ। ইন্টারপোল বলতেছে এনি গ্রুপ হ্যাভিং এ কর্পোরেট স্ট্রাকচার হুজ প্রাইমারি অবজেক্টিভ ইজ টু অবটেইন মানি, তো illegal activities obtain often surviving on fear and corruption. ইন্টারপোল বলতেছে যে কোনো একটা গ্রুপ যাদের মধ্যে কর্পোরেট স্ট্রাকচার থাকে, কর্পোরেট স্ট্রাকচার কি, এই যে কিছুক্ষণ আগে যেটা বলতে এলাম, উপরে বস, বসের নিচে তার ডান হাত, তার বাম হাত, মানে ম্যানেজার, ম্যানেজারের নিচে আরো 2 জন আছে, তার নিচে আরো 4 জন আছে, এরকম যে স্ট্রাকচারটা, এটাকে কর্পোরেট স্ট্রাকচার বলে। কর্পোরেট অফিসে দেখেন না, একজন বস থাকে, তার নিচে ম্যানেজার থাকে, তার নিচে জুনিয়র ম্যানেজার থাকে, তার নিচে জয়েন্ট ম্যানেজার থাকে, তার নিচে সেক্রেটারি থাকে, এরকম একটা স্ট্রাকচার থাকে। সো এই ধরনের স্ট্রাকচার, এনি গ্রুপ হ্যাভিং এ কর্পোরেট স্ট্রাকচার হুজ প্রাইমারি অবজেক্টিভ ইজ টু অবটেইন মানি, তো ইলিগাল অ্যাক্টিভিটিস, মানিটা পাচ্ছে কিভাবে, কোনো একটা ইলিগাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, অফটেন সার্ভাইভিং অন ফেয়ার অ্যান্ড করাপশন। এই সার্কামস্টেন্সেস দেখা যায় যে ফেয়ার বা করাপশনের ব্যাপারটা থাকে। যেমন ধরেন যে অনেক সময় দেখা যায় না যে ঘুষ, শের দেনা পাওনাটা যখন হয়, ঘুষের সময় দেখা যায় যে অফিসার নিজে ডিরেক্টলি বলতেছে না, সে হয়তো বা তার ম্যানেজারকে দিয়ে বলতেছে, ম্যানেজার আবার খোঁচর লাগাইতেছে, মানে বলে দালাল লাগাচ্ছে, দালাল আবার দেখা যাচ্ছে আরেকজন মিডিয়া ম্যান ব্যবহার করে ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনতেছে। সো এটা করাপশনের যে ব্যাপারটা, সেই সার্কামস্টেন্সেসও সেটা অর্গানাইজ ক্রাইম হতে পারে। আচ্ছা, এরপরে আসেন ইউনাইটেড নেশন কি বলতেছে। Organized crime is understood to be the large scale and complex criminal activity carried on by groups of persons, however loosely or tightly organized, for the enrichment of those participating and in expense of the community and its member. It is frequently accomplished though ruthless regardless of any law, including offenses against a person and frequently in connection with political corruption. আচ্ছা, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে অর্গানাইজড ক্রাইম ইজ আন্ডারস্টুড টু বি লার্জ স্কেল অ্যান্ড লার্জ স্কেল অ্যান্ড কমপ্লেক্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি। নর্মালি অর্গানাইজড ক্রাইম বলতে ওই যে আমি বললাম না যে শুরুতে যে খুন বা চুরিও কিন্তু সাম সর্ট অফ অর্গানাইজড ক্রাইম হতে পারে, কিন্তু এইগুলোকে অর্গানাইজড ক্রাইম ধরার থেকে সিরিয়াস অর্গানাইজড ক্রাইম হিসেবে ধরা হয় ড্রাগ ডিলিং, গাড়ি বাইক চুরি যে ব্যাপারটা থাকে সেটা, করাপশনের যে ব্যাপারটা থাকে সেটা, টেররিজমের যে ব্যাপারটা থাকে সেটা, এগুলোকে সিরিয়াস টাইপের অর্গানাইজড ক্রাইম বলা হয়। সো ইউনাইটেড নেশন বলতে যাচ্ছে যে এই টাইপের সিরিয়াস টাইপের যে লার্জ স্কেল কমপ্লেক্স ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ক্যারিড আউট বাই এ গ্রুপ, কোন একটা গ্রুপের দ্বারা হচ্ছে, and however loosely tightly organized, loosely tightly organized কি, বস আছে, বসের ডান হাত আছে, বাম হাত আছে, ডান হাতের বাম হাত, ডান হাত, আবার বাম ডান হাতের ডান হাত, বাম হাত আছে। সো সবার সাথে যে কানেকশনটা, যে বসের ইনস্ট্রাকশন অনেক সময় দেখা যায় যে ডান হাতের কিছুটা পছন্দ হচ্ছে কিন্তু বাম হাতের একদমই পছন্দ হচ্ছে না, নট নেসেসারি। এর মানে হচ্ছে কি ডান হাতের সাথে বস যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে সেটা খুব টাইটলি, ডান হাত হয়তো বা পুরোপুরি ফলো করতেছে, বাম হাত হয়তো বা একটু একটু মাঝখানে ফলো করতেছে না।
লুজলি কানেকশন হলেও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, টাইটলি কানেকশন হোক আর লুজলি কানেকশন হোক, আলটিমেটলি ক্রাইম যদি হয়ে যায় তাহলেই অর্গানাইজড ক্রাইম। So for the enrichment of those participating and at the expense of community and its member, তো কি হচ্ছে যে বস যে ইনস্ট্রাকশন দিচ্ছে, বস বাকি অফিস গুলা করার জন্য ডান হাত বাম হাতকে খরচ দিচ্ছে, ডান হাত বাম হাত আবার তাদের ডান হাত বাম হাতকে খরচ দিচ্ছে, এবং তারা মেইনটেইন করছে কোনো একটা অফেন্স করার জন্য এই সব কিছু। It is frequently accomplished with the rootless regardless of any law including offenses against the person and frequently in connection with political। আচ্ছা, তারা বলতেছে যে offenses against person বলতে বোঝা হচ্ছে যে মারা, ঘুষি মারা, হার্ট করা, খুন করা, এই অফেন্স গুলাকে অফেন্সেস এগেইনস্ট পারসন বলা হয়। যে আপনি কাউকে মারলেন বা পিটাইলেন, এটা হচ্ছে যে আপনি কোন একজন স্পেসিফিক পারসনের বডিকে মারছেন বা খুন করছেন। আর অফেন্সেস এগেইনস্ট প্রপার্টি হচ্ছে চুরি করা, ডাকাতি করা, ঠিক আছে, এগুলো হচ্ছে অফেন্সেস এগেইনস্ট প্রপার্টি। আর অফেন্সেস এগেইনস্ট পারসন হচ্ছে মারামারি করা, খুন করা, পিটানো, এগুলো। আচ্ছা, অ্যাফ্রি আছে, কনস্পিরেসি আছে এর মধ্যে। আচ্ছা, সো এই যে অফেন্সের এই যে অফেন্সটা আপনি ক্যারি আউট করছেন, এই ক্যারি আউট করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আপনি অফেন্সেস এগেইনস্ট পারসনও করছেন, মানে কোনো একজন ব্যক্তিকে পিটাচ্ছেন, আবার অনেক সময় এটা পলিটিক্যাল কালেকশনের সাথেও ইনভলভ থাকছে। এবার আসি আমরা দেখি এফবিআই কি বলতেছে। এফবিআই ডিফাইন্স অর্গানাইজড ক্রাইম অ্যাজ এনি গ্রুপ হ্যাভিং সাম ম্যানার অফ ফর্মালাইজড স্ট্রাকচার whose primary objective is to obtain money through illegal activities। সো অর্গানাইজড গ্রুপের পারসন থাকতেছে এবং তাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে টাকা ইনকাম করা। Such group maintain their position through the use of actual or threatened violence, corrupt public officer, grift, extortion, generally have a significant impact on the people of their local region or country as a whole। So এই অফেন্সটা করতে গিয়ে তারা ভায়োলেশন ক্রিয়েট করতেছে, করাপশন করতেছে, অথবা কাউকে পিটাইতেছে, অথবা কারোর মধ্যে ভয়ের সৃষ্টি করতেছে, এবং এটার ফলে একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট তৈরি হচ্ছে কোনো একটা যে এরিয়া, যে লোকাল এরিয়া বা রিজিয়নে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে পুরো দেশেই একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। যেমন ওই যে আমাদের গুলশানে যে হলি আর্টিজানে যে ইয়াটা হয়েছিল, ওটার ফলে একটা দেশে পুরো একটা ত্রাসের সৃষ্টি হয়ে গিয়েছিল না, বা এই জিনিসটার কারণে কিন্তু এখনো সব জায়গায় খুব সিরিয়াসলি এই ম্যাটার গুলোকে দেখা হচ্ছে। তো সেই কথাটাই বলতেছে যে যে অফেন্সটা করা হচ্ছে সেটা একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট থেকে যায়। The last one, Dr. Walter Reckless বলতেছে, an unlawful misadvantage which is carried on by boss, his lieutenant, operator, who form a hierarchical structure for a specific period। So সে বলতেছে একটা আনলফুল মিসঅ্যাডভান্টেজ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আনলফুল যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলোর কথা আমরা এতক্ষণ ধরে দেখতেছি, সেই কথাই বলতেছে। সো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ক্যারিড আউট বাই বস, ওই যে বললাম বস আছে, বসের নিচে ডান হাত বাম হাত, তাদেরকেই বলতেছে লিউটেন্যান্ট, তার অপারেটর। ইটস অ্যান হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এবং তারা এই যে স্ট্রাকচারটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, যে একজন বস তিনি অফেন্স বা ক্রাইমটা ঘটার মেইন ইনস্ট্রাকশন দিচ্ছেন, তার নিচের বাকি দুজন তার ইনস্ট্রাকশন ফলো করতেছে, তার নিচের বাকি দুজন তার ইনস্ট্রাকশন ফলো করতেছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা স্পেসিফিক পিরিয়ডের জন্য থাকতেছে, মানে স্পেসিফিক পিরিয়ড বলতে বোঝাচ্ছে ওই অফেন্সটা ঘটা পর্যন্ত থাকতেছে। দেখা গেল ওই অফেন্স হয়ে গেল, তারপরে তাদের আর ওই স্ট্রাকচার নাই, বস অন্য আরেকজন হয়ে গেছে, বা ডান হাত বাম হাত চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, বাট ওই অফেন্সটা ঘটা পর্যন্ত ওই স্ট্রাকচারটা থাকতেছে। সো মেইন কথা হচ্ছে অর্গানাইজড ক্রাইম বলতে বোঝাচ্ছে কোন একটা অর্গানাইজড গ্রুপ। অর্গানাইজড গ্রুপ মানে কি, যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আছে, বস আছে বা ম্যানেজার আছে, ম্যানেজারের নিচে তার সেক্রেটারি আছে বা লিউটেন্যান্ট আছে, ঠিক আছে, এই লেভেলের একটা স্ট্রাকচার তারা, এবং এই যে স্ট্রাকচারটা তারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অফেন্স ঘটা পর্যন্ত বা অফেন্স ঘটার পরবর্তী সময় পর্যন্ত এই স্ট্রাকচারটা তাদের থাকতেছে, এবং তারা ইলিগাল একটা অ্যাক্টিভিটিস করতেছে, এবং এই অ্যাক্টিভিটিসটা করার সময় তারা হয়তো বা ইন্টিমিডেশন, ফেয়ার, ফোর্স, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা করাপশন এগুলো ব্যবহার করতেছে, এবং তাদের আলটিমেট গেইনটা হচ্ছে কি তারা হয়তো বা মনিটারি কোনো একটা প্রফিট নিচ্ছে, বা হয়তো বা অন্য কোনো ধরনের একটা বেনিফিট ইলিগালি পাওয়ার জন্য এই ধরনের একটা ক্রাইম করছে। দ্যাটস কল দ্য কি বলে অর্গানাইজড ক্রাইম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাব
এই যে যে অর্গানাইজড ক্রাইমটা হয় বা একটা অর্গানাইজড ক্রাইম তৈরি করার জন্য যে অর্গানাইজেশনটা ক্রিয়েট হয় তার পিছনের রিজনটা কি? সো বিভিন্ন কারণে একটা সোসাইটিতে অর্গানাইজড ক্রাইম ঘটতে পারে বা একটা সোসাইটিতে অর্গানাইজড ক্রাইম ঘটার যে অর্গানাইজেশনগুলো সেটার কি বলবো সেটার স্টাবলিশমেন্ট হতে পারে। বাট মডার্ন সোসাইটিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে in modern society, with the advancement of activities of law enforcement agencies, committing crime become more restricted for an individual. So, খুব রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে অনেক অর্গানাইজড ক্রাইম করার ক্ষেত্রে, বা ইন্ডিভিজুয়ালরা অর্গানাইজড ক্রাইম অতটা ইজিলি করতে পারতেছে না ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর জন্য, আগের মতো এরকম নাই। তো তারা কি করতেছে, তারা সেই কারণে দেখা যাচ্ছে যে সবাই মিলে কাজ করতেছে। সেটা কেমন? ধরেন আপনি ইয়াবা আনছেন থাইল্যান্ড দিয়ে, আপনি নিজে নিজের ব্যাগে করে ইয়াবা নিয়ে আসলেন বা পেটের মধ্যে করে আপনি ইয়াবা নিয়ে আসলেন, সেই ইয়াবাই আপনি এসে আবার ধানমন্ডিতে সবার কাছে সেল করতেছেন। ইটস কোয়াইট নোটিসেবল, ঠিক আছে? কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি থাইল্যান্ডে বসে অন্য কাউকে দিয়ে পাঠালেন, সে এখানে আসার পরে ওই ইয়াবা হয়তো বা অন্য কাউকে দিয়ে সেল করলো, ইটস লেস নোটিসেবল, তাই না? একজন ব্যক্তি এসেই যদি সেল করে, আচ্ছা চোখে পড়ার মতো, কিন্তু এখানে যদি একাধিক ব্যক্তি থাকে সেখানে কিন্তু চোখে ধরার মতো না, এবং রিস্ক অ্যাসেসমেন্টটাও দেখা যাচ্ছে যে অনেক লো থাকতেছে। এই জন্য দেখা যাচ্ছে এই ধরনের লার্জ স্কেলের লোকজন এ ধরনের অফেন্সের ক্ষেত্রে কি বলবো অফেন্সের ক্ষেত্রে তারা এক হয়ে কোনো একটা অফেন্স তারা করতেছে। আচ্ছা, তো মেইন রিজন গুলো কি কি? এর মধ্যে তিনটা মেইন রিজন আছে। একটা হচ্ছে অপরচুনিটি ফ্যাক্টর, একটা হচ্ছে ক্রিমিনাল এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে স্পেশাল স্কিল। অপরচুনিটি ফ্যাক্টরটা সব এরিয়াতে সব ধরনের বা সবার কাছে সব ধরনের অপরচুনিটি তো আসে না। আপনি থাইল্যান্ডে থাকেন, এই জন্য আপনার কাছে হয়তো বা ওইখান থেকে ইয়াবা দেশে পাঠানোটা একটা ইজি ওয়ে আউট হতে পারে। কিন্তু যিনি হয়তো বা ইউকেতে আছেন, তার কাছে ইয়াবা তার ওখান থেকে ইয়াবা দেশে পাঠানোটা এতটা ইজি না, বা ওখানে ল হয়তো বা অনেক রেস্ট্রিক্টেড, বা আপনি হয়তো বা এমন একটা পজিশনে আছেন যে পজিশনে থেকে আপনার কাছে ওই অপরচুনিটিটা নেই যে আপনি ইয়াবা দেশে পাঠিয়ে তারপরে একটা হিউজ অ্যামাউন্টের ইয়াবা সেল করবেন। সো অপরচুনিটিটা একটা ফ্যাক্টর। অপরচুনিটিটা যে একটা ফ্যাক্টর অর্গানাইজ গ্রুপের ক্ষেত্রে, এইটা আমরা আবার একটু ব্যাখ্যা করে পড়বো যে অপরচুনিটি ফ্যাক্টরের মধ্যে আবার কি কি জিনিস থাকতে পারে। আচ্ছা, সেটা পড়ার আগে বাকি দুইটা পয়েন্ট আমি একটু দেখি। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রিমিনাল এনভায়রনমেন্ট। ক্রিমিনাল এনভায়রনমেন্টটা কি? যে থাইল্যান্ড থেকে ইয়াবা বাংলাদেশে মাঝে মধ্যেই আসে। এর মধ্যে আপনি গেছেন থাইল্যান্ডে কাজ করতে বা পড়াশোনা করতে বা কিছু একটা করতে, বা থাইল্যান্ড থেকে বাংলাদেশে ইয়াবা আসার ট্রেনটা আগে থেকেই চলে আসতেছে, মিয়ানমার হয়ে এই পাশ দিয়ে চলে আসে, এটা একটা ইজি রুট। কিন্তু ওই পাশ দিয়ে ইউকে দিয়ে আপনি এপাশে ইন্ডিয়া দিয়ে পাঠাইতে গেলে অনেক দূর একটা ব্যাপার। কিন্তু থাইল্যান্ডে এনভায়রনমেন্টাল এরিয়াটাই এমন, বা এনভায়রনমেন্টটা এরকম যে সেখানে আপনি ইজিলি সেখান থেকে ইয়াবা কিনে বাংলাদেশে আপনি মায়ানমার দিয়ে পাস করতে পারতেছেন। কিন্তু অন্য জায়গাতে হয়তো বা আপনার এই এনভায়রনমেন্টটাই নেই। তাহলে একটা জায়গায় যদি এনভায়রনমেন্ট না থাকে আপনি অফেন্স করবেন কিভাবে? বা ধরেন ভাইস ভার্সা হতে পারে। সেটা কিরকম? যে আমার বাসা হচ্ছে, আমার বাড়ি হলো বর্ডারে কোনো একটা এরিয়াতে, ঠিক আছে? আমার জন্য বর্ডারের ওই পাশ থেকে গরু ছাগল বাইক সবকিছু এই পাশে নিয়ে এসে সেল করাটা খুব ইজি। কিন্তু আমার বাসা যদি ঢাকাতে হয়, আমার জন্য কি সেটা ইজি? ইজি না। তো এর মানে কি, বর্ডার এরিয়াতে যারা বসবাস করতেছে তাদের জন্য এই ধরনের ক্রাইম গুলো করাটা ইজি, বিকজ অফ দেয়ার এনভায়রনমেন্ট, তাই না? বা হিল ট্রাক্সের ওই দিক দিয়ে যে ইলিগাল জিনিসগুলো আসতেছে বা ইলিগাল যে অফেন্স গুলো ওই দিক দিয়ে হচ্ছে, সেটা শুধুমাত্র ওই এরিয়ার কারণে হচ্ছে, তাই না? ওই এরিয়ার কারণে ওইখান দিয়ে ইয়াবা খুব ইজিলি ঢুকতেছে। কিন্তু আমি ঢাকাতে বসবাস করি বা আপনি ঢাকাতে বসবাস করেন, ঢাকাতে এই জিনিসটা এতটা ইজি না।
কারণ এটা তো ইসে পড়ে নাই, বর্ডার এরিয়াতে পড়ে নাই। বা কি হলো যে আমি ঢাকা শহরের এমন একটা এরিয়াতে বসবাস করি যে এরিয়াতে খুন খারাপি মারামারি খুব বেশি হয়, ঠিক আছে, বা সেই এরিয়াতে এমন টাইপের লোকজন থাকে যারা হয়তো বা গাঁজাটা একটু বেশি খায়। তো এর মানে কি আমি ওই এনভায়রনমেন্টে বসবাস করি বলেই কিন্তু আমি ইজিলি গাঁজা সেল করতে পারবো। কিন্তু ধরেন আমি এমন একটা এরিয়াতে গেলাম সেই এরিয়াতে লোকজন গাঁজা বা ফেন্সিডিল খায় না, where I'm gonna sell that? So environment is a big factor for committing such type of activities or such type of crimes. আচ্ছা, বা অনেক সার্কামস্টেন্সেসে পরিবেশটাও ম্যাটার করে, ঠিক আছে, সেটাই বলতেছি। দ্য লাস্ট ওয়ান স্পেশাল স্কিল। স্পেশাল স্কিলটা কি? স্পেশাল স্কিলটা আছে দেখেই আপনাকে কোনো একটা অর্গানাইজেশন হয়তো বা হায়ার করবে। সেটা কেমন? সাপোজ ধরেন এই যে যে ক্রেডিট কার্ড ফ্রড যেগুলো হয় বা ইন্টারন্যাশনাল ফ্রড যেগুলো হয়, আপনার যদি হ্যাকিং এর বা আপনি হয়তো বা কোনো একটা ইন্টারন্যাশনাল হ্যাকিং গ্রুপের সেনাপতি বা একজন কমান্ডার, বা হয়তো বা আপনি কি বলবো টেররিস্ট অর্গানাইজেশনে আছেন, আপনি ভালো ক্র্যাক করতে পারেন, আপনি ভালো হ্যাক করতে পারেন, সেই জন্যই তারা আপনাকে নিছে, স্পেসিফিক্যালি আপনার ওই স্কিলটার জন্যই আপনাকে নিছে। আমাকে তো নিবে না, আমি বক বক করে তো আর ইয়া করতে পারবো না, কি বলে আপনার কোনো একটা গভর্নমেন্টের ওয়েবসাইট তো আর হ্যাক করতে পারবো না, কারণ আমি জানি না হাউ টু হ্যাক। কিন্তু আপনি জানেন, আপনাকে নিবে এবং হয়তো আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিবে, আপনিও ইন্টারেস্টেড থাকবেন যাওয়ার জন্য। সো স্পেশাল স্কিল রিয়েলি ডাজ ম্যাটার। বা ধরেন যে ট্যাক্স ফাঁকি দেওয়া বা এই যে চুরি করে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশন বের করা, এই জিনিসগুলো আপনার মধ্যে এই ধরনের কি বলবো এই ধরনের ক্যালিবার আছে দেখেই কিন্তু আপনাকে ওরা কোনো একটা অর্গানাইজড ক্রাইমের পার্ট করবে বা আপনি পার্ট হইতে পারবেন, ঠিক আছে। আমার মধ্যে হয়তো বা এই এরিয়া নাই, বা আমি যদি কোনো একটা অর্গানাইজড ক্রাইমের পার্ট হই সেই সার্কামস্টেন্সেস হয়তো বা আমার মধ্যে যে স্পেশাল স্কিলটা আছে সেটা দিয়েই আমি সেই অর্গানাইজ কি বলবো অর্গানাইজেশনের পার্ট হব। সো যে স্পেশাল স্কিল গুলা দরকার হয়, সাপোজ 100 জন ব্যক্তি মিলে কোনো একটা কাজ করলো, ঠিক আছে, বা ধরেন যদি আমি ড্রাগ ডিলিং এর ব্যাপারটা বলি, যে আপনি রাত্রেবেলা ইয়া থেকে চিটাগাং থেকে ঢাকাতে প্রত্যেকদিন রাতের বেলা আপনি চিটাগাং থেকে ঢাকাতে চিটাগাং পোর্ট থেকে মাল নিয়ে আসেন, এটা আপনার একটা স্পেশাল স্কিল যে আপনি ওই জায়গায় কাজটা করেন। সেটার জন্য আপনার গাড়ির পিছনে ইয়াবা খুব ইজিলি দিয়ে দেওয়া সম্ভব। আমি তো আর গাড়ি চালাই না ইয়া থেকে চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত, আমাকে দিলে লাভ হবে? ইয়াবা চিটাগাং থেকে ঢাকা আনার জন্য লাভ হবে না। আপনার স্পেশাল স্কিল আছে সেই জন্য আপনাকে দিতে হবে বা আপনাকে তারা হায়ার করবে স্পেসিফিক্যালি এই কাজটুকু করার জন্য যে আপনি ওইখান থেকে প্রোডাক্টটা এইখানে এনে দিবেন। সো এই স্পেশাল স্কিল জিনিসগুলো ম্যাটার করে ফর অর্গানাইজড ক্রাইমে। আচ্ছা, এবার আমরা দেখবো যে জিনিসটা সেটা হচ্ছে যে অপরচুনিটি ফ্যাক্টরটা যেটা আমি বললাম সেটা কি জিনিস। অপরচুনিটি ফ্যাক্টরসটা 4 ধরনের হয়। সেটা কি? একটা হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর, একটা গভর্নমেন্ট কন্ডিশন, একটা ল এনফোর্সমেন্ট ফ্যাক্টর, একটা হচ্ছে সোশ্যাল বা টেকনোলজিক্যাল চেঞ্জ। ইকোনমিক ফ্যাক্টর কোনটা? এই যে যে আমি ভদ্রলোক ট্রাক চালাই রাত্রেবেলা চিটাগাং পোর্ট থেকে ঢাকাতে মাল নিয়ে আসি, আমাকে অফার করলো তুমি চিটাগাং থেকে ঢাকাতে ইয়াবা নিয়ে আসবা, অর্গানাইজ ক্রাইমের একটা পার্ট, তাই না? আমি যদি আমার যদি ভালো লেভেলের স্যালারি দেয়, আমার যদি ভালো লেভেলের ইনকাম থাকে, আমি কি রাজি হব এরকম একটা ইলিগাল কাজ করার জন্য? হয়তো বা হব না। কিন্তু আমার যদি ভালো ইনকাম না থাকে বা আমি চিন্তা করতেছি আমি ট্রাক ড্রাইভার, আমার কয় টাকা কামাই আছে, আমি যদি তাদের এই 100 পিস আবার ঢাকায় নিয়ে পৌঁছাইতে পারি, তার জন্য যদি তারা এক রাতে আমার 50,000 টাকা দেয়, আমার তো লাভই। যেটা কামাই করতে আমার হয়তো বা 2 মাস যাইতেছে, সেটা যদি আমি এক রাতের কাজ দিয়ে কামাই করতে পারি, বা 20,000 টাকা দেয় যেটা আমি হয়তো সারা মাসে ইনকাম করতেছি, সেটা যদি তারা আমাকে মাত্র এক রাতের ব্যবধানে দিতে পারে, তো সমস্যা কি? মাই লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে, আমার সংসারের প্রয়োজনগুলো আমি মিটাইতে পারবো, ঠিক আছে। এই জিনিসগুলো আমি যখন চিন্তা করবো তখন তো আমি এটা চিন্তা করবোই যে আমি গরিব মানুষ, আমি এক রাতে যদি 20,000 টাকা কামাইতে পারি, সমস্যা কি আমার? হ্যাঁ, এটা ইলিগাল কাজ, ধরা না পড়লে তো সমস্যা নেই। চুরি করা মহাপাপ, যদি না পড়ি ধরা। তো এই কাজটাও তো তেমন জিনিস যে আমি যদি
না করি, আমি যদি এই সার্কামস্টেন্সেসে সাকসেসফুল হয়ে যাই, আমার পুরা মাসের বেতন আমি এক রাতে ইনকাম করে ফেলি, আমার লিভিং স্ট্যান্ডার্ড সেট হয়ে যাবে, অ্যাফোর্ডেবল লিভিং স্ট্যান্ডার্ডে আমি যাইতে পারবো। সো ইকোনমিক ফ্যাক্টর ইজ এ বিগ ফ্যাক্টর, যেটা অপরচুনিটি ফ্যাক্টরের মধ্যে ইনক্লুডিং। সো সবার কাছে যে সবার কাছে যে অফার আসলেই সে একসেপ্ট করবে, বা সবার কাছেই যে অপরচুনিটিটা আসবে, নট নেসেসারি। সো ইকোনমিক ফ্যাক্টরটা অনেক ইম্পর্টেন্ট। এটার মধ্যে থাকতে পারে আনএমপ্লয়মেন্ট থাকতে পারে, বা হোপলেসনেস থাকতে পারে, বা আপনার হয়তো বা ড্রাগ এডিকশনও থাকতে পারে। ঠিক আছে, যে আপনার ইনকাম নাই, সেই সার্কামস্টেন্সেসেই তো কোনো একটা ইলিগাল কাজ করে আপনি আপনার ইনকামটা ইনক্রিজ করার চেষ্টা করবেন, তাই না? আজান দিচ্ছে, আমি একটু pause দিই। সো আসেন, সো যেটা বলতেছিলাম যে সো ইকোনমিক কন্ডিশনটা অনেক বড় একটা ফ্যাক্টর ইন ইচ অ্যান্ড এভরি কান্ট্রি, নট অনলি যে আমরা সাউথ এশিয়ান কান্ট্রি সেজন্য ইকোনমিক কন্ডিশনটা শুধু আমাদের ফ্যাক্টর তা না, কম বেশি সব দেশেই এটা ফ্যাক্টর। বাইরে দেখা যায় যে ইউকে বা ইউএসএ তে যারা একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাদের একটু খারাপ থাকে, দেখা যাচ্ছে যে তারাই বিভিন্ন ধরনের অর্গানাইজড ক্রাইম, ড্রাগ ডিলিং, গাড়ি চুরি করা, এই টাইপের অফেন্স গুলোর সাথে বেশি জড়িয়ে পড়ে। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে গভর্নমেন্ট কন্ডিশন। গভর্নমেন্ট কন্ডিশনটা অর্গানাইজড ক্রাইমের সার্কামস্টেন্সেসে অনেক কি বলবো ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এই টপিকসটাতে আমি বেশি কিছু বলতে পারবো না, আমাকে এই টপিকসটাতে বেশি কিছু বলার জন্য এনফোর্স করবেন না। তো এই ব্যাপারটাতে মানে জিনিসটা কি হয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে উইক গভর্নমেন্টাল যে ফ্যাক্টর গুলা থাকে, যে অনেক সার্কামস্টেন্সেসে অনেক এরিয়াতে ল এনফোর্সমেন্টটা ঠিক মতো হচ্ছে না, বা কি বলে সবসময় টেক কেয়ার করার যে ব্যাপারটা, বিভিন্ন মানে যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদের যে টেক কেয়ার করার ব্যাপারটা, বা এলাকার যে পলিটিক্যাল লিডাররা আছে, ঠিক আছে, বা ক্রিমিনাল মার্কেট এক্সপান্ড যাতে না হতে পারে, বা কোনো একটা এরিয়াতে অনেক বেশি অফেন্স হচ্ছে, ওই এরিয়াতে ল এনফোর্সমেন্ট এজেন্সি ব্যবহার করে ক্রাইম গুলাকে কমিয়ে নিয়ে আনার যে ব্যাপারটা, সেটা যে যদি না হয়, ওই এরিয়াতে স্পেসিফিক ওই এরিয়াতে ক্রাইম গুলো যদি না কমে, এটা তো নর্মালি দেখা যাচ্ছে যে গভর্নমেন্টাল ফল্টের কারণেই হচ্ছে। এটা সব দেশে সবখানেই কিন্তু, যে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট হয়তো ওই জায়গাটাতে ফোকাস করতে পারছে না, বা ওই জায়গার ক্রাইমটা রোধ করার জন্য গভর্নমেন্টের যে স্টেপ গুলা নেওয়া দরকার সেই স্টেপ গুলা নিচ্ছে না গভর্নমেন্ট, বা নিতে পারছে না, হয়তো বা পলিটিক্যাল করাপশনের কারণে, বা হয়তো বা ওই এরিয়াটাই এমন যেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। সো এর ফলে কি হচ্ছে, ক্রিমিনাল মার্কেটটা অনেক বেশি এক্সপান্ড হয়ে যাচ্ছে। তো সেই সার্কামস্টেন্সেসে কিন্তু গভর্নমেন্টের কন্ডিশনটাও একটা কি বলবো কি বলবো একটা অপরচুনিটি বা ফ্যাক্টর ফর গ্রোয়িং দিস টাইপ অফ ক্রিমিনাল অর্গানাইজেশন। দেখবেন যে এরিয়াগুলোতে পুলিশ কম যায়, বা যে এরিয়াগুলোতে পুলিশের নিংরানি কম থাকে, বা ল এনফোর্সিং এজেন্সি কম থাকে, সেখানে দেখা যাচ্ছে যে ক্রাইম গুলা, যে কোনো ধরনের ক্রাইম, নট অনলি অর্গানাইজ ক্রাইম, যে কোনো ক্রাইম গুলাই দেখা যাচ্ছে যে বেশি থাকতেছে। ঠিক আছে, আমার অনেক সার্কামস্টেন্সেসে ধরেন যে গভর্নমেন্টের ফল্টের কারণেও দেখা যাচ্ছে যে অফেন্স গুলা নিয়মিত হয়েই যাচ্ছে। সেটা কি রকম, যে গভর্নমেন্ট স্ট্রিক্ট কোনো কিছু কোনো রুলস করতে পারছে না। যেমন বাংলাদেশে এখনো আমরা অনেক হিউজ একটা অ্যামাউন্টের মানুষ আমরা ট্যাক্স পে করি না, ঠিক আছে। তো আম, আচ্ছা, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি যে তখন আপনাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়ে গিয়েছি, আমি আসার পরে খেয়ালই করিনি যে আমার মাইক অফ। আমি এক্সট্রিমলি সরি। তা আমি যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে যে ইকোনমিক ফ্যাক্টরে আমরা ছিলাম। ইকোনমিক ফ্যাক্টরের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ইকোনমিক ফ্যাক্টরটা আমরা যে গরিব দেশে বসবাস করি সেই জন্য শুধুমাত্র আমাদের দেশের জন্য ফ্যাক্টর তা না, যে ইকোনমিক স্ট্যান্ডার্ড আমাদের ফাইন্যান্সিয়ালি স্ট্যান্ডার্ডটা আমাদের কম সেই জন্য হয়তো আমরা অর্গানাইজ ক্রাইম বেশি করতেছি, তা না। প্রত্যেকটা দেশেই কিন্তু গরিব লোক আছে। তো যাদের লিভিং স্ট্যান্ডার্ডটা খারাপ, বা যারা গরিব, যাদের কাছে সার্ভাইভিংটাই সবচেয়ে বড় একটা জিনিস হয়ে দাঁড়ায়,
তাদের কাছে ক্রাইমটা ডাজন্ট ম্যাটার, কারণ আমি সার্ভাইভ করলে আসেন তারপরে হচ্ছে আমার ক্রাইম কাউন্ট হবে, আমি যদি সার্ভাইভই না করি আমার ক্রাইম কোত্থেকে কাউন্ট হবে। সো প্রত্যেকটা দেশে ইকোনমিক ফ্যাক্টরটা অর্গানাইজড ক্রাইম বা যে কোনো ধরনের ক্রাইম করার জন্য একটা কি বলবো একটা বড় একটা রিজন। এখন তো আপনারা শুনতে পাচ্ছেন তাই না? হ্যাঁ, তো যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আরেকটা যে ফ্যাক্টরটা আমরা সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কন্ডিশন। গভর্নমেন্ট কন্ডিশনটা কি জিনিস? গভর্নমেন্ট কন্ডিশনটা হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হলো যে অনেক সার্কামস্টেন্সেসে দেখা যাচ্ছে যে দেশের যে কোনো দেশে, সেটা বাংলাদেশ হোক বা বাইরের দেশই হোক, যে কোনো দেশে দেখা যাচ্ছে যে যে এরিয়াগুলোতে গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স কম বা ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনফ্লুয়েন্স কম, ওই এরিয়াগুলোতে দেখা যাচ্ছে যে ক্রাইম রেটটা বেশি। বা ধরেন যে এরিয়াগুলোতে এনফোর্সমেন্ট এজেন্সি হয়তো বা কম যায় সেই এরিয়াগুলোতে দেখবেন এলাকার মস্তান বা গ্যাং এই টাইপের জিনিসটা বেশি ইনভলভ হয়ে যায়, যে পুরো একটা গ্যাংই থাকে, মাস্তান টাইপের একটা গ্যাং যেটার একটা বস থাকে, বা একই এরিয়াতে দেখা যাচ্ছে যে একাধিক বস থাকতেছে, ঠিক আছে, একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, প্লাস নিজেরাও বিভিন্ন ধরনের অর্গানাইজ ক্রাইম করতেছে, ড্রাগ ডিলিং বা গাড়ি চুরি, বাইক চুরি, এটা সেটা বিভিন্ন ধরনের অফেন্স তারা করতেছে। এখন এটাও অনেক সময় গভর্নমেন্টের একটা ফল্ট, সেটা শুধু আমি মানে প্রত্যেকটা দেশে এটা ফল্ট হতে পারে, বা কিছু কিছু সার্কামস্টেন্সেসে দেখা যায় যে যেমন ধরেন বা আমি ইউকে বা ইউএসএ বা আমি ইউকে তে যখন ছিলাম তখন আমি দেখতাম যে যে এরিয়াগুলোতে একটু গরিব লোকজন বসবাস করতো সেই এরিয়াগুলোতে গভর্নমেন্টের পুলিশের যাতায়াতও কম থাকতো, ঠিক আছে। বা ধরেন যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের দেশে আমরা শুধু রাস্তায় ময়লা ফেলে রাখি, ওদের ওইখানে মেইন প্রত্যেকটা সিটির মেইন যে সেন্ট্রাল পয়েন্ট গুলো সেই সেন্ট্রাল পয়েন্ট গুলো খুব ঝকঝকা তকতকা থাকে, কোনো ময়লা থাকে না, সবাই খুব সুন্দরভাবে ইয়া করে। বা যেসব এরিয়াতে বড় লোকরা বসবাস করে সেই সব এরিয়াতে, বা যেসব এরিয়াতে ব্রিটিশরা বসবাস করে সেই সব এরিয়ার রাস্তাঘাট এরিয়া সবকিছু ঝকঝকা তকতকা থাকে। কিন্তু যে এরিয়াগুলোতে গরিব লোকজন বসবাস করে সেই এরিয়াগুলোতে দেখবেন রাস্তার পাশে কাগজ পড়ে আছে, রাস্তার পাশে ময়লা পড়ে আছে। বিশেষ করে যে এরিয়াতে মানে ডোন্ট ফিল অফেন্ডেড, যে এরিয়াগুলোতে এশিয়ানরা বসবাস করে, রোমানিয়ানরা বসবাস করে, আফ্রিকানরা বসবাস করে, ওই এরিয়াগুলোতে রাস্তার আশেপাশে ময়লাটা খুব কমন একটা জিনিস। এখন রাস্তার আশেপাশের এই ময়লাটা কমন একটা জিনিস, সেটা আমরা যারা এশিয়ানরা ওই এরিয়াতে বসবাস করি তাদের শুধু ফল্ট তা না, গভর্নমেন্ট কিন্তু চাইলে পরে ওই এরিয়াগুলোতে বেশি লোকজন নিয়োগ করতে পারে যারা এই ময়লাগুলো বেশি ক্লিন করবে, বা পুলিশ বেশি মোতায়েন করতে পারে, মানে ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো বেশি মোতায়েন করতে পারে, সো দ্যাট এই যে যে ল ব্রেকিং এর যে ব্যাপারটা সেটা যাতে হ্রাস হয়, সেটা কিন্তু গভর্নমেন্ট করছে না বা করে না অনেক সার্কামস্টেন্সেসে। সো গভর্নমেন্টের কন্ডিশনের কারণে এবং ওই এরিয়াগুলোতে দেখা যাচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সির যাতায়াতও যেহেতু কম থাকছে, ইলিগাল কাজগুলো অনেক বেশি হয় ওই এরিয়াগুলোতে, ইনক্লুডিং মার্ডার বা রেপ এই টাইপের জিনিসগুলো ওই এরিয়াগুলোতে কম হয়, বিকজ গভর্নমেন্ট হয়তো বা ওই এরিয়াগুলোকে উইক পয়েন্ট হিসেবে ধরে, ওই এরিয়াগুলোতে সে তার কোনো কনসেন্ট্রেশন দিচ্ছে না, সব কনসেন্ট্রেশন সে তার সেন্ট্রালে দিচ্ছে। সেই কারণে দেখা যাচ্ছে যে ওই এরিয়াগুলোতে অর্গানাইজড ক্রাইম গুলো অনেক বেশি ঘটতেছে। এবং যখন একটা এরিয়াতে অনেক বেশি পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সি যাতায়াত থাকে তখন লোকজনও ভয় পায়, আচ্ছা এই এরিয়ার মধ্যে দিয়ে সবসময় পুলিশ যাতায়াত করে, জটলা পাকানো যাবে না, কোনো ধরনের অর্গানাইজ ক্রাইম ডাকাতি কোনো কিছু করার চিন্তা ভাবনা করা যাবে না। কিন্তু যেখানে দেখা যায় যে বছরে পুলিশ যায় না সেই সব সার্কামস্টেন্সেসে দেখা যাচ্ছে যে আস্তে 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 দুই তিনটা গ্যাং বা একাধিক গ্যাং তৈরি হয়ে যায় এবং তারা বিভিন্ন ধরনের অর্গানাইজ ক্রাইম করে। সো গভর্নমেন্টের কন্ডিশনের কারণেও দেখা যাচ্ছে যে অনেক ধরনের অপরচুনিটি ক্রিয়েট হয়ে যায় ফর ক্রিয়েটিং অর্গানাইজ গ্রুপ ফর হ্যাভিং এনি ইলিগাল অ্যাক্ট অর ক্রাইম। আচ্ছা, ল এনফোর্সমেন্ট ফ্যাক্টর, তখন যেটা বললাম সেটারই একটা পার্ট যে ল এনফোর্সমেন্ট ফ্যাক্টরটা কি। ল এনফোর্সমেন্ট এজেন্সির কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অফেন্স করার ক্ষেত্রে লোকজন অনুপ্রাণিত হয়, ঠিক আছে, কিন্তু হিসাবটা কিন্তু এরকম যে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাজগুলোর কারণেই কিন্তু লোকজন অফেন্স করা থেকে বিরত থাকবে, তাই না, ডিসকারেজ করবে, তাই না। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজনকে ওয়েল পেইড না বা ওয়েল ট্রেন না, বা তাদের দেখা যাচ্ছে যে সেই লেভেলের
মেইনটেনেন্স দেওয়া হয় না, সো তারা কি হচ্ছে ইজিলি করাপ্ট হয়ে যাচ্ছে, করাপ্ট হয়ে তারা বিভিন্ন ধরনের অফেন্স করতেছে, এবং তারাই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের দালাল ধরতেছে বিভিন্ন ধরনের অফেন্স করানোর জন্য, নিজেরাও কিছু খাচ্ছে, দালালও কিছু খাচ্ছে, দালাল যাকে নিয়ে আসছে সেও কিছু খাচ্ছে, দালালের ডান হাত বাম হাতও কিছু খাচ্ছে। সো ল এনফোর্সমেন্ট এজেন্সিরও একটা বড় ভূমিকা আছে অপরচুনিটি ক্রিয়েট করার জন্য, মানে অর্গানাইজড ক্রাইম করার অপরচুনিটি ক্রিয়েট করার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সিও অনেকাংশে দায়ী। সোশ্যাল অর টেকনোলজিক্যাল চেঞ্জেস, সোশ্যাল এবং টেকনোলজিক্যাল চেঞ্জেসটা কি জিনিস, সোশ্যাল বা টেকনোলজিক্যাল যে চেঞ্জেস গুলা আসতেছে, কি চেঞ্জেস, মেইন চেঞ্জেস হচ্ছে ফ্রিডম, সমাজে আসতেছে, সমাজে পরিবর্তন আসতেছে, এখন আমরা আগে থেকে অনেক ফ্রিডম। সেটা কি জিনিস, আগে একটা সময় আমরা ঘর থেকে বের হলে কোথায় যাব, কার বাসায় যাব, কি করতে যাব, এ টু জেড প্যারেন্টস এর কাছে বলতে বাধ্য থাকতাম। এখন আমরা কখন ঘর থেকে বের হয়ে যাচ্ছি প্যারেন্টসও খেয়াল করতেছে না, বা আমরাও প্যারেন্টসকে জানানোর প্রয়োজন মনে করতেছি না, বা প্যারেন্টসও জানার প্রয়োজন মনে করতেছে না। এটা কেন হয়েছে, এই সামাজিক পরিবর্তনটা আমাদের আসছে কেন, কারণ হয়তো বা সারা পৃথিবী আগাচ্ছে, আমরাও সেই হিসাব অনুযায়ী আগাচ্ছি, বা আগে দেখা যাচ্ছে তো প্যারেন্টস নিজেরাই এসে জিজ্ঞাসা করছে, বা হয়তো বলছে যে আচ্ছা ঠিক আছে ইউ ওয়ান্না গো টু ইউর ফ্রেন্ড প্লেস, ওকে আই এম গোইং উইথ ইউ। কিন্তু এখন কি হচ্ছে, এখন প্যারেন্টস হয়তো বা চাইলেও যেতে পারে, কেন, কারণ প্যারেন্টস নিজেই জব করে, প্যারেন্টস নিজেই অফিস থেকে আসার পর নিজে টায়ার থাকে, বাসার কাজকর্ম থাকে, তখন বাচ্চা কোথায় যাচ্ছে বা আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার প্রয়োজন মনে হচ্ছে না। ইভেন ইফ হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজন কে কোথায় যাচ্ছে দেখার মতো সময় হচ্ছে না, ফ্রিডমটা অনেক বেশি আমাদের কাজ করতেছে। তার পাশাপাশি টেকনোলজিক্যাল অনেক কিছুই আসছে, যেটার কারণে আমরা ঘরে বসে সব ধরনের নিউজ পাচ্ছি, আমাদের রাইট অনেক বেশি জাগ্রত হয়ে গেছে, ঠিক আছে। ওই যে গতদিন আমি আপনাদের বলতেছিলাম যে শিক্ষক ছাত্রের চুল কেটে দিছে, এটা আজ থেকে 30 বছর আগে, মানে এটা ভাইরাল হওয়ার মতো কিছু একটা জিনিস, এটা বিশ্বাস করাই যেত না, তাই না। আজ থেকে 30 বছর আগে শিক্ষক স্টুডেন্টের চুল কেটে দিছে, এটা নিয়ে কোনো টু শব্দই হইতো না, কারণ হচ্ছে শিক্ষক স্টুডেন্টের ভালোর জন্যই তার চুল কাটছে। কিন্তু এখন যে কি হচ্ছে, আমরা চিন্তা করতেছি যে রাইট ভায়োলেশন হচ্ছে, এটা আমরাও অনেক সার্কামস্টেন্সেসে অনেক স্টুডেন্টদেরকে কিছু বলি না, কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালের নিজে কি পড়বে, নিজে সে কিভাবে চলাফেরা করবে, সে চুল কালার করবে না চুল ছোট করবে না বড় রাখবে না টাক রাখবে, এটা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস, ইনক্লুডিং মি, আমার সার্কামস্টেন্সেস। আজকে যদি আমি ইউনিভার্সিটিতে টপস জিন্স পরেও যাই সেটা আমার ফ্রিডম, শাড়ি পরে যাই সেটাও আমার ফ্রিডম, বোরখা পরে যাই সেটাও আমার ফ্রিডম। এখন এই ফ্রিডমটা হয়তো বা আজ থেকে 30 বছর 40 বছর আগে ছিল না, বা মানুষ ওইভাবে চিন্তা করতো না, বিকজ সোশ্যাল সার্কামস্টেন্সেসটা আমাদের ওই লেভেলে চেঞ্জ ছিল না। আমরা চিন্তা করতাম আচ্ছা আমরা বাইরে যাব এমন পোশাক পরে যাই যেটা আমাদের শালীন, বা সেটা ভাইস ভার্সা সবার ক্ষেত্রে প্রযোজ্য, ছেলে মেয়ে বোধের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এখন আমরা কি করি, ইউনিভার্সিটিতে যাচ্ছি তো কি হয়েছে আমি ছেঁড়া জিন্স এটা পরে চলে গেলাম, কিন্তু আমরা আজ থেকে 10 বছর আগে বা 20 বছর আগে চিন্তা করতাম ছেঁড়া জিন্স পরে কি আর ইউনিভার্সিটিতে যাওয়া যায়, শিক্ষক দেখলে কি মনে করবে। সো সোশ্যাল যে চেঞ্জটা আসছে, প্লাস কি জন্য আসছে, টেকনোলজির কারণে আসছে। এখন আমরা বাসায় বসেই দেখতেছি যে সারা ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, সারা ওয়ার্ল্ডে সবাই ছেঁড়া জিন্স পরে ইউনিভার্সিটিতে যেতে পারতেছে, তো আমার হিউম্যান রাইটস আছে, আমি কেন যেতে পারবো না। সো এই যে যে চেঞ্জটা আসতেছে, এই চেঞ্জটাও বিভিন্ন ধরনের অপরচুনিটি ক্রিয়েট করতেছে। সেটা কেমন, আপনি জানতে পারতেছেন ঘরে বসেই কোথায় কি হচ্ছে, বা আপনি ঘরে বসেই জানতে পারতেছেন হাউ টু হ্যাক, বা কিভাবে কার্ড ফ্রড করা যায়, বা কিভাবে কোনো হ্যাকিং করা যায়, আপনি ঘরে বসেই কিন্তু শিখতে পারতেছেন। সো এই টেকনোলজি চেঞ্জও অপরচুনিটি ক্রিয়েট করতেছে ফর দ্য অর্গানাইজড ক্রাইম। আচ্ছা, এবার আমরা দেখি যে আর কি কি ফ্যাক্টর কাজ করে এই অর্গানাইজড ক্রাইমের পিছনে। আরো কিছু ফ্যাক্টরের কথা বলা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড ফ্যাক্টর, যে একটা অফেন্স তো আর এমনি শুধু শুধু হয়ে যায় না, নিশ্চয়ই এর পিছনে বিহাইন্ড ইট কোনো না কোনো রিজন আছে। কি ধরনের রিজন থাকতে পারে, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, একটা হচ্ছে লোকাল হিস্ট্রি, একটা হচ্ছে কালচারাল ট্রেডিশন অর বিলিফ। জিওগ্রাফিক্যাল লোকেশনটা কি, ওই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম বর্ডার এরিয়াতে যে অফেন্স গুলো করা সম্ভব, সেই অফেন্স গুলো তো ঢাকা শহরে সম্ভব না। বর্ডার এরিয়াতে আছে বলেই ইন্ডিয়া মায়ানমার থেকে শাড়ি, গরু, ইয়াবা, ছাগল, সবকিছু, বাইক, এগুলা
ওই পাশ থেকে ইলিগালি নিয়ে আসা যায়। এটা বর্ডার এরিয়াতে আছে বলেই আপনার গ্রুপের লোকজন আপনারা করতে পারতেছেন। আমি ঢাকাতে বসবাস করি, আমার গ্রুপের লোকজন আমরা এটা করতে পারতেছি না। আমার গ্রুপের লোকজন আমরা ঢাকা শহরে যারা বসবাস করতেছি আমরা ভালো ছিনতাই করতে পারতেছি, কিন্তু আপনার এরিয়াতে আপনি বর্ডারে আবার ছিনতাই করতে পারতেছেন না কেন? বর্ডারে বেশি লোকজন বসবাস করে না, ঢাকা শহরের মতো 1 লাখ 2 লাখ টাকা নিয়ে মানি ব্যাগে সারাদিন চলাফেরা করে না, কিন্তু ঢাকা শহরে কার মানি, সবার মানি ব্যাগে অনেক টাকা থাকে, অনেক বড় লোক। সো জিওগ্রাফিক্যাল রিজনের কারণে আমি ঢাকা শহরে এসে আমি ভালো ছিনতাই করতে পারতেছি, কিন্তু আপনি বর্ডার এরিয়াতে থাকার কারণে জিওগ্রাফিক্যাল কারণে ইন্ডিয়া থেকে আপনি অবৈধ মাল ভালো আনতে পারতেছেন, আপনি আবার ছিনতাই করতে পারতেছেন না। সো এই যে দুটো অফেন্স, একটা ছিনতাই আর একটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইলিগাল প্রোডাক্ট আনা, দুই জায়গায় সম্ভব, দুইটাই এক জায়গায় সম্ভব না, অনলি বিকজ অফ দিস জিওগ্রাফিক্যাল কারণ, তাই না? বা ধরেন যে ওই মেক্সিকোতে বিভিন্ন মুভিতে যে দেখায় যে মেক্সিকোতে প্রচুর ড্রাগ ডিলিং হয়, প্রচুর আর্মস বিজনেস হয়, কেন হয়? কারণ এই যে সারা ওয়ার্ল্ডের যত লোকজন ইলিগালি ইউএসএ তে ঢোকার জন্য প্রথমে মেক্সিকোতেই যায়, তারপরে মেক্সিকোর ওই কোনা দিয়ে আসে, এবং ইন্ডিয়া সরি ইউএসএ এর যত লোকজন দেখা যাচ্ছে যে ইউএসএ তে যেহেতু ইলিগাল এই কাজগুলা আর মেক্সিকোর সাথে বর্ডারটাও খোলা, সেহেতু ইজিলি মেক্সিকো থেকে এই ইলিগাল জিনিসগুলা আসে। সো মেক্সিকোর যে জিওগ্রাফিক্যাল লোকেশন, সেই লোকেশনটার কারণেই দেখা যাচ্ছে যে মেক্সিকোতে এই ড্রাগ ডিলিং গুলো বা আপনার এই আর্মস বিজনেস গুলো খুব ইজিলি ফ্রুটফুল হয়ে উঠতেছে, ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশনের বিষয়, যে জিওগ্রাফিক্যাল লোকেশনও অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। নাম্বার 2, লোকাল হিস্ট্রি। লোকাল হিস্ট্রিটা কি জিনিস? যে এই এরিয়াতে এই ধরনের প্রহিবিটেড কাজ হাজার বছর ধরে চলে আসতেছে, এর আগেও চলতো এই ধরনের কাজ। সেটা কি? ওই মেক্সিকোর উদাহরণটাই টানা যায়। আপনিও আপনার জন্মের আগে থেকে দেখতেছেন মেক্সিকোতে এই অবস্থা এখনো চলতেছে, এই লং হিস্ট্রি তারা চালায়া যাচ্ছে স্মাগলিং। বর্ডার এরিয়াতে স্মাগলিং আজ থেকে 20 বছর আগেও ছিল, এখনো আছে, হয়তোবা আজ থেকে 50 বছর পরেও থাকবে। লোকাল হিস্ট্রিটাই তাদের স্মাগলিং টাইপের। তারপরে ট্যাক্স না দেওয়ার যে ব্যাপারটা বাংলাদেশে, আগে থেকে আমরা যদিও এখন আরো অনেক লোকজন আমরা ট্যাক্স দিই, তারপরেও কিন্তু আমরা এক শ্রেণীর লোকজন আছি যে ট্যাক্স দিই না। যেমন ধরেন যে এরকম একজন ব্যক্তি আছে, আমি নাম বলতে পারবো না, সে তার দাদার আমলেও তারা কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট করে নাই, তার বাবার আমলেও তারা কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট করে নাই, তাদের আমলেও তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, এবং তারা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করে না। ইটস দেয়ার ফ্যামিলিক্যাল হিস্ট্রি, দে আর মেইনটেইনিং ইট। সো অনেক সার্কামস্টেন্সেসে দেখা যাচ্ছে যে হিস্ট্রি যেটা আছে সেটা মানুষ করে চলে, সেটা মানুষ মেইনটেইন করে চলছে। যে নারায়ণগঞ্জে আগেও প্রচুর খনাখনি হইতো, আগে যখন নাম উল্লেখ করতে আমি চাচ্ছি না, আগের যিনি ক্ষমতায় ছিলেন তিনিও কাটাকাটি মারামারি করতেন, এখন যিনি ক্ষমতায় আছেন তিনিও কাটাকাটি মারামারি করেন। সো ইটস লোকাল হিস্ট্রি চলে আসতেছে, যেই আসুক না কেন লোকাল যে অর্গানাইজড ক্রাইম গুলো হচ্ছে, পলিসি রেগুলেশনে কোনো চেঞ্জ নাই, ওইভাবেই চলে আসতেছে। বা দেখা যাচ্ছে যে পলিসি রেগুলেশনে চেঞ্জ হচ্ছে, অন্য জায়গায় এফেক্ট করতেছে, ওই জায়গায় এফেক্ট করতেছে না, ঠিক আছে? কালচারাল ট্রেডিশন বা ইম্প্যাক্ট, যেটা কালচারাল ট্রেডিশন বা ইম্প্যাক্ট কি? যে এমনি আমরা বসলে পরেই গাঞ্জা 2-3টা টান দিই, এটা আমাদের মানে দেখা যায় না যে কিছু কিছু ইসে দেখবেন যে আফ্রিকার ওদিকে সবাই গাঞ্জাতে টান দিচ্ছে, এটা তাদের কালচারাল একটা ট্রেডিশন, সবাই এরকম। বা হয়তো বা ফ্যামিলি মেম্বার সবাই করে, ড্রিঙ্কস করে, বা ফ্যামিলি মেম্বার, আমার ভাইও গাঞ্জার ব্যবসা করতো, আমিও গাঞ্জার ব্যবসা করি, এবং গাঁজাই আমাদের ভগবান, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সো ট্রেডিশনালি তারা ওই ধান্দা করেই যাচ্ছে, ঠিক আছে? সো বা হয়তো বা ইসের কি বলবো, হিউম্যান ট্রাফিকিং এর যে বিজনেস গুলা, যে আমার বাবাও মানব পাচারের সাথে জড়িত ছিল, ওটা আমাদের ফ্যামিলি বিজনেস, ওটা আমাদের ট্রেডিশন, আমরা ওটা ধরে রাখছি, এখনো আমরা সেটা করি। সো এটাই হচ্ছে যে কালচারাল ট্রেডিশনের কারণে যে অফেন্স গুলো হয়। আচ্ছা, অর্গানাইজড ক্রাইম মূলত 3 ধরনের। একটা হচ্ছে প্রভিশন টু ইলিসিট গুডস, মানে ইলিগাল যে প্রোডাক্ট গুলা, সেই প্রোডাক্ট গুলা নিয়ে যদি আপনার কি বলবো অফেন্স হয় বা অর্গানাইজড ক্রাইম হয়, যেমন ধরেন ড্রাগ, যেমন ধরেন আর্মস,
এটা হচ্ছে ইলিগাল প্রোডাক্ট। ঠিক আছে, এই ইলিগাল প্রোডাক্ট গুলো আপনি লেজিটিমেট চ্যানেলে আনতে পারতেছেন না। বাংলাদেশে গাঁজা আপনার বা ইয়াবা আপনার লিগাল না, সেই জন্য আপনাকে ইলিগাল ওয়েতে আনতে হচ্ছে। আচ্ছা, সেকেন্ড নাম্বার হচ্ছে ইলিগাল সার্ভিস। ইলিগাল সার্ভিস কোনটা? প্রস্টিটিউশন হতে পারে, বা গ্যাম্বলিং হতে পারে, জুয়া খেলা হতে পারে, বা আপনি সাকুরা বারে গিয়ে, বা বিভিন্ন বার আছে না যেগুলোর নেই, লাইসেন্স নেই, ইলিগাল, যে আপনি পাবলিক প্লেসে তো এভাবে মদ খেতে পারছেন না, সেজন্য আপনি তাদের কাছ থেকে ইলিগালি সার্ভিস নিচ্ছেন, তাই না? আপনি তো পাবলিক প্লেসে কি বলবো, আপনি তো পাবলিক প্লেসে গিয়ে আপনি যে কোনো জায়গা থেকে প্রস্টিটিউশনের যে সার্ভিসটা প্রোভাইড করতেছে সেটা আপনি নিতে পারছেন না, সেজন্য আপনাকে হয়তো কোনো একটা ব্রোথেলে যেতে হচ্ছে, এবং ব্রোথেল ইলিগালি এই সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতেছে। বা অনলাইন গ্যামলিং এর যে ব্যাপারটা, সেটাও আপনি ইলিগালি কোনো একটা জায়গা থেকে নিচ্ছেন। তো এই যে প্রস্টিটিউশন বা গ্যামলিং এর যে ব্যাপারটা, এগুলো হচ্ছে ইলিগাল সার্ভিস নিচ্ছেন বা ইলিসিট সার্ভিস নিচ্ছেন। আর ড্রাগ, আপনি ইয়াবা খাচ্ছেন, বা আপনি মদ কিনে এনে বাসায় করতেছেন, খাচ্ছেন, বা আপনি হয়তো বা বন্দুক কিনছেন একটা ইলিগালি, আপনার তো লিগাল বন্দুক কেনার পারমিশন নেই সেই সার্কামস্টেন্সেসে, এগুলো হচ্ছে ইলিসিট প্রোডাক্ট বা ইলিগাল প্রোডাক্ট। এবং লাস্ট ওয়ান হচ্ছে ইনফিলট্রেশন অর অ্যাবিউজ অফ লেজিটিমেট বিজনেস। সেটা কি জিনিস? যে মানে ধান্দা লিগাল বা বিজনেসটা লিগাল, কিন্তু সেটাতে আপনি অ্যাবিউজ করতেছেন। সেটা কি? আপনি বিশাল বড় একজন অফিসার, ঘুষ খাইতে চান, ইজিলি আমি আপনার কাছে হয়তো বা কোনো একটা কিছুর জন্য অ্যাপ্লাই করছি, আপনি চাইলে লেজিটিমেট ওয়েতে ইজিলি আমাকে ওই অ্যাপ্লিকেশনটা একসেপ্ট করে যে জিনিসটা আমি চাচ্ছি সেটা আপনি আমাকে দিতে পারেন। বা আমার যদি কোনো না থাকে, আমার যদি কোনো ফল্ট থাকে, আপনি বলতে পারেন যে এই ডকুমেন্টস আপনার লাগবে, আপনি এগুলো প্রিপেয়ার করে নিয়ে আসেন, যাওয়ার পরে আপনি আমাকে ইজিলি দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি কি করলেন? আপনি আমার কাছ থেকে ঘুষ খাওয়ার জন্য অন্য একজন লাগাইলেন, খোঁচর লাগাইলেন, কি বলে ওটাকে, দালাল লাগাইলেন আপনি। এরপরে আপনি আমার কাছ থেকে ঘুষ খাইলেন, ঠিক আছে? ঘুষ খেয়ে তারপরে আপনি আমাকে প্রোডাক্টটা দিলেন। সবকিছু কিন্তু লেজিটিমেট ছিল, লিগাল ছিল, কিন্তু আপনি কি করলেন? আপনি সেটাকে ইলিগাল ওয়েতে নিয়ে গেলেন। বা আরো বড় এক্সাম্পল হচ্ছে আপনার লেবার র্যাকেটিং। আমি আপনাদের ইসে ব্যবহার করছি। লেবার র্যাকেটিংটা কি? আপনি আমার আমার একটা সাপোজ আমার একটা গার্মেন্টস আছে, ঠিক আছে? এই গার্মেন্টসে শ্রমিকদের আপনি নিজের শ্রমিকদের একটা নেতা বানাইলেন, নেতা বানায় আপনি আমাকে বললেন যে আমাকে স্যালারি 2 লাখ করে দিতে হবে। যদি আপনি আমাকে স্যালারি 2 লাখ করে না দেন, তাহলে আমি আপনার গার্মেন্টস এর যত ওয়ার্কার আছে এদেরকে খেপাই দিব, তারা কিন্তু মারামারি পিটাপিটি হয়ে যাবে। তো মারামারি পিটাপিটি হলে কি হবে? আমার ঠিক মতো কাজ হবে না, আমার প্রোডাকশন তৈরি হবে না, আমার বিজনেসে ক্ষতি হবে। তখন আমার কি করতে হচ্ছে? আমাকে আপনার ঘুষ দিতে হচ্ছে, বা আপনার স্যালারি আমাকে বাড়ায় দিতে হচ্ছে পরিবেশ শান্ত রাখার জন্য। আদারওয়াইজ তো আমার লেজিটিমেট বিজনেস ঠিক মতো থাকতেছে না। এখন আপনি কি করলেন? আপনাকে একটা ভালো পজিশনে বসাইছি, আপনি সেই পজিশনটাকে অ্যাবিউজ করে আমার কাছ থেকে বাড়তি টাকা করলেন, বাড়তি টাকা বের করে নিয়ে গেলেন, ঠিক আছে? এর সাথে আপনার সাথে হয়তো বা আপনার আরো সঙ্গপঙ্গ কি বলবো, শ্রমিক ইউনিয়নের নেতা টেতা অনেক কিছু আছে, সবাই মিলে আপনারা আমার কাছ থেকে একটা নিলেন, এবং আপনারা আপনাদের পজিশনটাকে কি বলে অ্যাবিউজ করে আপনারা আমার কাছ থেকে একটা হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে গেলেন। বা হয়তো বা আমাকে কয়দিন পর পরই এটা নিয়ে থ্রেট দেন যে আপনি যদি টাকাটা ঠিক মতো না প্রোভাইড করতে থাকেন, তাহলে কিন্তু আমরা আপনার লোকজনকে খেপাই দিব, আপনার ওয়ার্কারদের খেপাই দিব, আপনার গার্মেন্টস এমনি বন্ধ হয়ে যাবে, তাই না? এটাও এক ধরনের অর্গানাইজড ক্রাইম। কারণ এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে একাধিক লোক, আপনি আছেন, আপনার ডান হাত আছে, বাম হাত আছে, তাদের ডান হাত আছে, বাম হাত আছে, আবার শ্রমিকদের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার একাধিক আছে, একাধিক দালাল আছে, যাদেরকে আপনি কিছু দেন আমার কাছ থেকে, নিয়ে আমার কাছ থেকে যে টাকা নেন তাদেরকে কিছু পোর্শন আপনি পে করেন, যেটার কারণে তারা দেখা যাচ্ছে যে সাধারণ শ্রমিকদের আমার এগেইনস্টে খেপায় তোলে। সো এটাও এক ধরনের অফেন্স, যেটা অর্গানাইজড ক্রাইমের মধ্যে পড়তেছে। তো এই ছিল আমাদের অর্গানাইজড ক্রাইমের লেকচার।